কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। রোববার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আত্মগোপনে থাকা সমন্বয়কদের দাবি, ডিবি কার্যালয়ে ব্ল্যাকমেইল করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের আরও 2 জন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাদের পরিবার। তারা 8-10 জন আসছিল 3:15টার দিকে, সাথে অস্ত্র ছিল এবং তারা দুটো মাইক্রোবাস নিয়ে আসছিল, কালো গ্লাসের। গেট খুলে দেওয়ার পরে তারা দোতলায় আসলো, এসেই তারা আমাদের ফোনগুলি সিজ করলো। আমাকে আর নেয়নি, আমাকে বলছে আশুলিয়া থানায় আসেন। আমি আশুলিয়া থানায় গেলাম। আশুলিয়া থানার গেটের ভিতরে ঢুকতে দিল না, বললো যে না এখনো অফিস খোলেনি, কেউ নাই। ওখান থেকে গেছি আমি সাভার ডিবি অফিসে, যে না এই অফিসে আসে না, সম্ভবত তাদেরকে ঢাকায় নিয়ে গেছে। এখন নুসরাত তাবাসসুম সহ মোট 6 জন সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছে বলে রোববার জানিয়েছেন ঢাকা মহানগরের গোয়েন্দা প্রধান হারুন রশিদ। তবে আরিফ সোহেলের ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি। তার দাবি, সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থেই তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। এদিকে ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের সাথে তার মা মমতাজ নাহার দেখা করতে চাইলে ডিবি কার্যালয়ের সামনেও তাকে যেতে দেওয়া হয়নি। নাহিদ সহ ডিবি হেফাজতে থাকা অন্যান্য সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের কাছে কিসের নিরাপদ? প্রথমবারে তো আনসার তো আপনি দেখছেন কিভাবে নির্যাতন করছেন। এখন আবার হসপিটালে চিকিৎসায় ভর্তি করছি চিকিৎসার জন্য। এখন ওখানে আরো 2টা ছেলে ভর্তি হয়েছিল। আমার সন্তানকে আমার কাছে যেন সরকার ফেরত দিয়ে দেয়, আর প্রতিটা বাচ্চাকে যেন তার পরিবারের কাছে দিয়ে দেয়, সরকার বুঝিয়ে দেয়, নিরাপদ ভাবে বুঝিয়ে দেয়। ওনারা বলছে নিরাপদে আছে, কিন্তু ওনাদের কাছে কিসের নিরাপদ এটা দেশের মানুষ তো ভালো জানে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জের ধরে ঢাকা সহ দেশের নানান জায়গায় গ্রেফতার ও মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে। সহিংসতার ঘটনায় শুধু ফেসবুকে পোস্ট দেওয়া কিংবা নিহতদের নিয়ে কথা বলার অভিযোগেও আটক করার অভিযোগ পাওয়া গেছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সারা দেশে এখন পর্যন্ত অন্তত 9,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদী দেয়ালচিত্র ও গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছে। ছাত্র তার স্বাধীনতা চাইতে পারে, দেশের স্বাধীনতা চাইতে পারে, স্কুল কলেজ মাদ্রাসার সব ধরনের শিক্ষার্থী আমরা পরিষ্কার দিচ্ছি। তার মানে অবশ্যই তাদের মনে এই চেতনাটা জাগ্রত হয়েছে। আমরা আশাবাদী যে সবাই বুঝতে পারবে। কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভ ও সহিংসতা ঘিরে 10 দিন বন্ধ থাকার পর সারা দেশে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল 3টায় এই সেবা চালু করে দেওয়া হয়। ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হলেও সামাজিক মাধ্যমের ব্যবহার এখনো পুরোপুরি চালু করেনি সরকার। অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে। তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। রোববার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশ সহ 147 জনের মৃত্যু হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এখন পর্যন্ত তারা 266 জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা তাদের।